গান, গল্প ও আড্ডার গল্পের সিরিজ শনিবারের আতঙ্ক। সিরিজের আজকের নিবেদন ইন্দ্রনীল অধিকারীর লেখা মডার্ন আর্ট, নির্দেশনায় ইন্দ্রনীল রুদ্র। গল্প পাঠ ও গল্পের প্রধান চরিত্রে রুদ্র নারায়ণ অধিকারী, সুকন্যা চরিত্রে অনামিকা অধিকারী, ভিজুয়াল আর্ট শুভম দেবনাথ, শব্দগ্রহণ ও সাউন্ড এফেক্টসে ইন্দ্রনীল। আমাদের গল্প শুনতে শনিবার বেলা 12টায় চলে আসুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের গল্প এখন শুরু হচ্ছে। অমলের ছোটবেলা থেকে এই অ্যান্টিক জিনিস কেনার খুব শখ, তাই নানা ধরনের কিউরিও শপে তার রোজ আসা যাওয়া লেগেই থাকে এবং মাঝে মাঝে নিলাম থেকেও কিছু অমূল্য পুরাতন দ্রব্য সংগ্রহ করেন, যেটা সাধারণত কিউরিও শপে থাকে না। এখনো অবধি নানা রকম অ্যান্টিক জিনিস কিনে তিনি সারা বাড়ি ভরিয়ে ফেলেছেন। এর ফলে তাকে তার মায়ের কাছে অনেক কথা শুনতে হয়। তার মা এই অ্যান্টিক জিনিসের প্রতি পয়সা ব্যয় করা এবং ঘর ভর্তি করা কোনোটাই পছন্দ করতেন না। তিনি যেহেতু একটি একান্নবর্তী পরিবারে থাকেন, তাই তার অ্যান্টিক জিনিস রাখার জন্য আলাদা ঘরের ব্যবস্থা করা খুবই কঠিন হয়ে উঠেছিল। তিনি তার মায়ের মৃত্যুর পরে তার ঘরকেই অ্যান্টিক রুমে পরিণত করলেন। তিনি তার সব জিনিসপত্র এবং অ্যান্টিক্সগুলোকে নিয়ে সেখানে রাখতে শুরু করেন। প্রায় কিছু বছর ধরে তিনি তেমন কোনো মনের মতো অ্যান্টিক না খুঁজে পেয়ে প্রায় তার এই শখ মুছে যেতে লেগেছিল। একদিন তিনি অফিস থেকে ফেরার পথে কিউরিও শপের সামনে দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি থমকে দাঁড়ালেন। কিউরিও শপের বাইরে থেকে ভেতরে রাখা একটি মানুষের মতো স্ট্যাচুর ওপর তার নজর পড়ল। এতদিন পরে তিনি আবার সেই দোকানে পা রাখলেন। দোকানে ঢোকার সাথে সাথে দোকানদার তাকে চিনতে পারলেন এবং সে অমলের সাথে গল্প করতে শুরু করে দিলেন। আরে আরে অমল বাবুজি, এতদিন পর, আরে এতদিন পর আমার দোকানে আপনার পায়ের ধুলো পড়লো। কোথায় ছিলেন মশাই? কথার মাঝে অমল সেই স্ট্যাচু দেখতে চায়। দোকানদার প্রথমে কথাটি এড়িয়ে যেতে চান, কিন্তু দ্বিতীয়বার আবার দেখতে চাওয়াতে দোকানদার আর এড়িয়ে যেতে পারলেন না। ও ওই মূর্তিটা, আসুন আসুন আসুন। দোকানদার তাকে স্ট্যাচুর সামনে নিয়ে গিয়ে দাঁড় করালেন। তার মুখে কোনো কথা নেই, সে নিজেও যেন স্ট্যাচুতে পরিণত হয়ে গেছে। অমল দেখলেন স্ট্যাচুর মুখটা একটি মেরুন রঙের সিল্কের কাপড় দিয়ে ঢাকা। সে দোকানদারকে সেই কাপড়টা সরাতে বললেন, কিন্তু দোকানদার রাজি হলেন না। যখন অমল নিজে সেই কাপড়টা সরানোর চেষ্টা করতে চাইলেন, তখন দোকানদার হন্তদন্ত হয়ে তাকে আটকে দিয়ে বললেন, কি করছেন, কি করছেন? সিল্কের কাপড়টা আপনি খুলবেন না। থাক 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 থাক, ওটা 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 একদম হাত দেবেন না। না, সেইরকম কিছু নয়, মানে মানে অমল ভালো করে স্ট্যাচুটা দেখতে লাগলেন। তিনি খেয়াল করলেন যে স্ট্যাচুটি বানানো হয়েছে এমন ভাবে যেটা দেখে মনে হচ্ছে একটি ব্যক্তি আস্তে আস্তে
বরফের মতো গলে যাচ্ছে। অমল তার মূল্য জিজ্ঞাসা করাতে দোকানদার তাকে বললেন, আপনি যদি ওটাকে নিয়ে যেতে চান নিয়ে যেতে পারেন, এই বাড়িতে নিয়ে গিয়ে রাখুন, বুঝলেন? এই রাখুন কদিন, এক সপ্তাহ রাখুন। আপনার যদি মনে ধরে তাহলে তাহলে এসে দাম দিয়ে যাবেন। বাড়িতে গিয়ে এই আরাম করে স্কিলকে কভার করে মুখ টুক দেখুন। এখানে এখানে মশাই দেখবেন না, এবং দাম নিয়ে ভাববেন না। পছন্দ হলে আমি তো আছি, না হলে ফেরত দিয়ে যাবেন। এই কথা শুনে অমল খুব খুশি হয়ে স্ট্যাচুটা বাড়ি নিয়ে যেতে রাজি হয়ে যান। একটু আস্তে আস্তে নিয়ে যান, আস্তে আস্তে। ঠিক আছে, হলো, ভালো থাকবেন। এই সাবধানে থাকবেন। হ্যাঁ, ঠিক 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 আছে, ঠিক আছে। অমল সেই স্ট্যাচু বাড়ি নিয়ে এসে ভালো করে ধুলো ঝেড়ে এক দৃষ্টে সেই মেরুন কাপড়ের দিকে তাকিয়ে থাকলেন। তার মনে সেই কাপড়ে ঢাকা মুখটি দেখার কৌতূহল বাড়তে লাগলো। তিনি আস্তে আস্তে হাত বাড়িয়ে কাপড়টা সরিয়ে দিলেন। অবাক হয়ে গেলেন যে মুখটা নিয়ে তার এত কৌতূহল ছিল, সেটা যেন বৃথা হয়ে গেল। তিনি দেখলেন স্ট্যাচুর মুখ বলে কিচ্ছু নেই। মুখের একটি আকৃতি মাত্র রয়েছে, না আছে চোখ, কান, মুখ। শুধু মনে হচ্ছে সারা শরীরের মতো স্ট্যাচুর মুখটাও গলে পড়েছে। হ্যাঁ, তিনি হতাশ হয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন, এই ভেবে যে তিনি পরের দিনই সেটাকে দোকানে ফেরত দিয়ে আসবেন। রাতে শোবার পর তার স্বপ্নে সেই নাক চোখবিহীন মুখটি ভেসে আসলো। তার মধ্যে কেমন যেন আস্তে আস্তে কারোর মুখ ফুটে উঠছে। সে যেন কিছু বলতে চায়। এইসব স্বপ্ন দেখে তার ঘুম হঠাৎ করে ভেঙে গেল। সে দৌড়ে সেই অ্যান্টিক রুমে, কিন্তু তিনি কোনো পরিবর্তন দেখতে পেলেন না। অমল ভাবল আরো কিছুদিন স্ট্যাচুটি নিজের কাছে রাখবেন। তাকে যেন কোন একটি অজানা কৌতূহল আকর্ষণ করছিল। পরের দিন অফিস থেকে ফিরে স্ট্যাচুটি একটি অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলেন। দেখে মনে হচ্ছিল যেন স্ট্যাচুটির নাক চোখবিহীন মুখে আবঝা মানুষের মুখ ফুটে উঠেছে। তিনি তার পরদিন আবার অফিস থেকে ফিরে আরো পরিবর্তন লক্ষ্য করলেন। এবার দেখেন গলে পড়া স্ট্যাচুটি যেন আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। মুখটি তার খুব চেনা চেনা মনে হচ্ছে। তিনি পরের দিন অফিসে যাওয়ার পরে তার একটি অফিসের বন্ধু তাকে দেখে চমকে গেলেন। তিনি অমলকে বললেন, অমল, কি ব্যাপার, কেমন আছিস? রে তোর মুখ চোখ এরকম লাগছে কেন রে? কিরম গালগুলো কিরম ভেঙে গেছে, বয়স্কদের মতন ঝুলে গেছে। শরীর টরীর খারাপ নাকি রে? ডাক্তার দেখাও, আলাপাই ডাক্তার দেখা। কি চেহারা করেছিস? এই কথা শুনে
অমলবাবু একটু ঘাবড়ে গেলেন। তিনি বাড়ি ফিরে স্ট্যাচু দেখতে অ্যান্টিক রুমে গেলেন। তিনি লক্ষ্য করলেন মূর্তিটি যেন আস্তে আস্তে তার মতো দেখতে হয়ে যাচ্ছে। আয়নায় দেখলেন তিনি দিন দিন বৃদ্ধের মতো হয়ে যাচ্ছেন। এত কিছু লক্ষ্য করা সত্ত্বেও তিনি কোন একটি অদ্ভুত আকর্ষণে সেই মূর্তিটি রেখে দিলেন। এইভাবে 3 দিন কেটে গেল। আবার সে রোজকার মতো অফিসে পৌঁছল। একটি অদ্ভুত জিনিস তিনি অনুভব করলেন। রোজ সে 1 থেকে 3 তলা অবধি সারাদিনে 5-6 বার ওঠানামা করেন, তাতে তার কোনো অসুবিধা হয় না। কিন্তু আজ অফিসে যাবার সময় 2 তলা অবধি উঠে তার পায়ে অসহ্য যন্ত্রণা হচ্ছিল, আর তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। অমল ভাবতে লাগলো, সে কি সত্যি এত তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে যাচ্ছে? এই কয়েকদিন আগেও সে সুস্থ সবল ছিল। তিনি ঠিক করলেন বাড়ি ফিরে স্ট্যাচু দোকানে ফেরত দিয়ে আসবে। সে মনস্থির করে সন্ধ্যেবেলা অফিস থেকে বাড়ির জন্য রওনা দিলেন। বাড়ি ফিরে সে সোজা মূর্তিটির ঘরে পৌঁছল। সেটিকে ফেরত দেওয়ার জন্য বের করতে হবে। সেই সময় আবার শেষবারের জন্য সেই স্ট্যাচুর মুখ দেখার কৌতূহল হলো। যখন সে মুখটি দেখলেন তখন লক্ষ্য করলেন যেন স্ট্যাচু আরো বেশ কিছুটা তার মতো হয়ে গেছে। সে আবার ভাবলো, বা তাকে কেউ ভাবতে বাধ্য করলো, সে বুঝতে পারলো না। কিন্তু আরো নতুন কোনো পরিবর্তন দেখার জন্য আরো একদিন মূর্তিটি সে নিজের কাছে রেখে দিল। পরদিন থেকে তার শরীরে এতটাই দুর্বলতা দেখা দিল, সে আর কাজে যেতে পারল না। এইভাবে প্রায় আরো 2 দিন কেটে গেল, আর তার শরীর আস্তে আস্তে ভেঙে পড়তে লাগলো। সে এতটাই দুর্বল হয়ে গেল যে সে তার বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিল। তার বন্ধুরা দেখা করতে আসলো, সে তাদের সঙ্গে দেখা করতে রাজি হতো না। অমল, আরে কদিন অফিসে যাসনি? অমল, কিরে ওই তো দরজাই খুলছে না, কি ব্যাপার বলতো? আরে কিছুই বুঝতে পারছি না, বুঝলে তো, কিছুই বুঝতে পারছি না। যখনই আসি তখনই দরজা বন্ধ থাকে। এই ছেলেটা মাথাটা না বোধ হয় একেবারে খারাপ হয়ে গেল। লোকেরা ভাবতে লাগলো তার হয়তো মস্তিষ্কে বিকৃতি ঘটেছে, সে হয়তো পাগল হয়ে গেছে। এর মধ্যে এক রাতে সেই ঘটনাটি ঘটে। অমল কোনদিন স্বপ্নেও ভাবিনি সেই রাতে খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। তার তীব্রতা এতটাই বেশি ছিল যে সেদিন সকাল থেকে রাত অবধি বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। বাড়ির সকলে সেদিন ভোরবেলাতেই এক আত্মীয় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিল। কিন্তু অমল এতটাই জীর্ণ হয়ে পড়েছিল যে সে একা এই বাড়িতে থেকে যায়। সেই রাতে খাবার সেরে অমল নিজের ঘরে শুতে চলে যায়। এখন কিছুদিন ধরে তার কোনো কিছুতেই মন বসছে না, এমনকি স্ট্যাচুটাও দেখার জন্য আর কোনো উৎসাহ নেই তার মনে। বিছানায় শুয়েই এখন তার ঘুম এসে যায়। প্রায় সারাদিন সে বৃদ্ধের মতো ঘুমিয়ে কাটায়।
অমল ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ বিদ্যুতের আওয়াজে তার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার কারণে সে ঘরের আশেপাশে চোখ ফেরাতে লাগলেন। তখনই তার একটি অদ্ভুত অনুভূতি হলো। অমল অন্য কারোর উপস্থিতি অনুভব করলো, কিন্তু এখন সারা বাড়িতে কারো থাকার কথা নয়। অমল জীর্ণ শরীর নিয়ে বিছানা ছেড়ে ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। দরজা খুলতেই সে একটি ছায়াকে সরে যেতে দেখলো। সে কিছুটা ভয় পেয়ে গেল। সে সারা বাড়ির আলো জ্বালিয়ে দিল, সব ঘর খুঁজে দেখলো, কিন্তু কাউকে সে দেখতে পেল না। সে তার শোবার ঘরে ফিরতে যাবে, তখনই তার মনে পড়ল যে সে এখনো অ্যান্টিক রুমটা দেখা হয়নি। অ্যান্টিক রুমে ঢুকে সে হতভম্ব হয়ে গেল। ঘরে সব জিনিস আছে, শুধু ওই স্ট্যাচু ছাড়া। এত বড় স্ট্যাচু কোথায় যেতে পারে? কে বা নিয়ে যাবে এই স্ট্যাচু? কি করেই বা নিয়ে গেল? তাকে যেন কোন এক অজানা ভয় গ্রাস করলো। সেটা কিসের ভয় অমল বুঝতে পারল না। অমল নিজের ঘরের দরজা দিয়ে বিছানায় এসে বসলো। আলো নিভিয়ে বিছানায় শোবার পরে তার আর ঘুম আসছিল না। তার মনে হচ্ছিল দরজার সামনে কেউ হেঁটে চলে বেড়াচ্ছে। তার এই ভাবনাটা আরো তীব্র হলো যখন একটি বাজ বলল। সেই বাজের আলোয় সে স্পষ্ট একটি ছায়াকে তার দরজার তলা দিয়ে নড়াচড়া করতে দেখলো। তার শরীর ক্ষীণ হয়ে এলো। তারপরে সে তার দরজায় পোকার শব্দ পেল। সে কোনো সাড়া দিল না। কিছুক্ষণ পর দরজায় টোকার আওয়াজটি থেমে গেল। অমল কিছুটা নিশ্চিন্ত হয়ে ঘুমোতে যাবে, তখনই দরজা কাঁপতে শুরু করলো। কম্পন এতটাই তীব্র হয়ে গেল যে দরজার সাথে পুরো ঘরটি কাঁপতে শুরু করলো। মনে হতে লাগলো ভূমিকম্প শুরু হয়েছে। অমল দেখলো দরজার ভেতর দিয়ে একটা ছায়া মূর্তি তার ঘরে প্রবেশ করছে। আস্তে আস্তে এই ছায়া মূর্তিটি খাটের সামনে এসে দাঁড়ালো। অমল টর্চের আলো ভয় ভয় সেই ছায়া মূর্তিটার দিকে তাক করলো। তারপর এই তীব্র চিৎকার, তার হাত থেকে টর্চটা পড়ে যায়। সে দেখলো স্ট্যাচুটি ঠিক তার মতো হয়ে গেছে। সেই মূর্তিটির মুখ জুড়ে একটি অমানবিক হাসি, যেটা গালের এক প্রান্ত থেকে শুরু হয়ে অপর প্রান্তে শেষ হয়েছে। বিকট ভাবে হাসতে হাসতে সেই মূর্তিটি অমলের দিকে এগিয়ে এলো। অমল পিছনে গিয়ে মাটিতে পড়ে থাকা টর্চে পা দিতেই সে পিছলে পড়ে যায়, আর তার চোখের সামনে অন্ধকার নেমে আসে। অমলের হুঁশ ফিরতেই
সে নিজেকে এক কালো অন্ধকার ঘরে খুঁজে পায়। সারা ঘর আস্তে গন্ধে ভরে আছে। সেখানে আলোর চিহ্ন মাত্র দেখা যাচ্ছে না। তাই তাই অমল দেয়াল ধরে ধরে অন্ধকারে এগোতে লাগলো আলোর আলোর উৎস খোঁজার জন্য। ঘরটির দেয়ালগুলো কেমন বিশ্রী চটচটে পদার্থে ঢাকা। সে একটি দেশলাই বাক্স খুঁজে পায়। সেটি জ্বালানোর পর তার ভয় দূর হওয়ার বদলে আরো আরো বেড়ে গেল। সে দেখল একটি কুঁড়ে ঘরের মধ্যে সে দাঁড়িয়ে রয়েছে। আর আর ঘর ভর্তি মানুষের মতো দেখতে অবিকল মূর্তি। সেই সব মূর্তিগুলোর থেকে কালো রক্ত গড়িয়ে পড়ছে। আর আর দেয়ালে দেয়ালে জমাট বাঁধা রক্ত লেগে রয়েছে। এসব দেখতে দেখতে দেশলাই কাঠিটি নিভে যায়। সে সে আরেকটি দেশলাই জ্বালায়। দেখে সেই মূর্তিগুলো যেন তার কাছে চলে এসেছে। অমল বুঝতে পারলো সব দেশলাই শেষ হয়ে যাওয়ার আগে তাকে তাকে এখান থেকে বেরোতে হবে। সে আস্তে আস্তে আরেকটি ঘরে প্রবেশ করলো। সেখানে সেখানে একটি লোক একটি মূর্তিকে টেবিলে শুয়ে সেলাই করে হাত পা জুড়ছে। কি সম্ভব? মূর্তিকে কি মানুষের শরীরের মতো সেলাই করে জোড়া সম্ভব? এই দেখতে দেখতে অমলের দেশলাই আবার নিভে গেল। সে দেখলো আর মতো দুটি দেশলাই কাঠে তার কাছে পড়ে আছে। সে শীঘ্রই আরেকটি দেশলাই কাঠি জ্বালালো। সে দেখলো মূর্তিগুলো পাশের ঘর থেকে তার আরো কাছে এসে দাঁড়িয়েছে। সেটাও সাহস করে সেই লোকটি মূর্তি সেলাই করছিল তার কাছে এগিয়ে গেল। সে দেখল টেবিলে শোয়ানো মূর্তি ও বিকল তার মতো দেখতে। পাশে রাখা আয়নায় সে দেখল তার নিজের মুখের আকৃতি আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। সে শেষ দেশলাই কাঠিটি জ্বালিয়ে ফেললো। কিন্তু অনেক চেষ্টা করে ঘর থেকে আর বেরোবার পথ খুঁজে পেল না। শেষে দেশলাই কাঠিটি নিভে যেতেই সেই ঘরটি গাঢ় অন্ধকারে পড়ে এলো। সে অনুভব করলো মূর্তিগুলো তাকে আস্তে আস্তে চেপে ধরছে। কিন্তু তার মুখ দিয়ে কোনো আওয়াজ বের করতে পারলো না। কারণ ততক্ষণে তার মুখ মসৃণ হয়ে মিলিয়ে গেছে। ঠিক সেই বাড়িতে থাকা স্ট্যাচুটির মতো। পরের দিন সকালে তার বাড়ির লোক এসে অমলকে খুঁজে পায় না। শুধু তার ঘরে সেই অ্যান্টিক স্ট্যাচুটি দেখতে পায়। কিন্তু সেই স্ট্যাচু আগের অবস্থায় ফিরে গেছিল। সেই গলে পড়া নাক মুখবিহীন রূপে। তারপর সেই স্ট্যাচু তারা সেই কিউরিও শপে ফেরত দিয়ে আসে। আর কোনোদিন অমলকে তারা খুঁজে পায়নি। আমি সুপর্ণাকে গল্প বলে উঠে যাব, তখনই সে আমার হাত ধরে হেসে বলে উঠল, গল্প তো বেশ ভালো শোনাও, তা আবার কবে গল্প শোনাতে আসবে? আমি বললাম,
আবার যখন বৃষ্টি হবে এমন কোনো এক রাতে, এই শুনে সুপর্ণা আরো জোরে জোরে হেসে উঠল। আর আমি তাকে বিদায় বলে বেরিয়ে পড়লাম। পিছন থেকে সুপর্ণা বলল, অমল, সাবধানে যেও। অমল, সাবধানে যেও। সাবধানে যেও। ঠিক আছে সুপর্ণা, আমি সাবধানে যাব। সাবধানে যাব। তোমার রূপটা আমার চাই, তোমার রূপটা আমার চাই। এতক্ষণ শুনছিলেন ইন্দ্রনীল অধিকারীর লেখা মডার্ন আর্ট। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের গল্প শুনতে শনিবার বেলা 12টায় চলে আসুন আমাদের ইউটিউব চ্যানেল গান, গল্প ও আড্ডায়।